This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে যে কোনো দিন। আর এরই মধ্যে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাংলাদেশের খোঁজ পাওয়া গেল। ভারতীয় মহিলাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠছে এর বিরুদ্ধে। হদিশ পাওয়া গিয়েছে বাংলাদেশি পরিচয়পত্রেও সন্দেহভাজনের খোঁজে TV9 বাংলা হিঙ্গলগঞ্জে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার দেখা মেলেনি। অভিযোগের সত্যতা যাচাই করছে স্থানীয় প্রশাসন। দেখুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোথায়? কলকাতায় আছে। হ্যাঁ, কলকাতায়। প্রভাস মণ্ডল কোথায় কোথায় ভোটার লিস্টে নাম আছে ওর? এই আমাদের এখানেই আছে। আর বাংলাদেশে আছে। লোক একটাই, তবে পরিচয়পত্র দুটো। ভারতের ভোটার তালিকাতে আছেন, আবার বাংলাদেশের সাতক্ষীরার পরিচয়পত্রও আছে। সন্দেহের কেন্দ্রে হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের প্রভাস মণ্ডল। কাকদ্বীপের নিউটন দাসের মতো বাংলাদেশ থেকে এসে পরিচয় ভাড়িয়ে ভারতের ঘাঁটি গাড়ার অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে দাবি, 3 বছর আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি প্রভাস বাণী মণ্ডল নামে এক মহিলাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে। TV9 বাংলার হাতে আসা নথিতে দেখা যাচ্ছে ভারতীয় ভোটার তালিকায় প্রভাস মণ্ডলের মা বাণী মণ্ডল, অথচ বাংলাদেশের সাতক্ষীরা জেলার চাকদহের ঠিকানায় ছাপা পরিচয়পত্রে প্রভাসের মা গীতা মণ্ডল, বাবা লক্ষণ মণ্ডল। ছোটবেলা থেকে এই জায়গায় এসেছে। সে ও আসলো, কিন্তু বাবা মা কেরা ছিল, কেরা কি হয়েছে আমি জানি, ওর তো কেউ নেই। কারে বাবা মা সাজিয়ে ও ভোটার কার্ড করলো এখানে? ও আছে হয়তো কেউ আত্মীয় স্বজন। সে যদি পারে যে আধার কার্ড কিভাবে করবে? নিশ্চয়ই আমাদের এখানে গ্রামের লোক কোনো না কেউ সহযোগিতা করেছে। বিডিও অফিসে ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা অবৈধ আছে, এটা কাটার ব্যবস্থা করো। উনি বলেছিলেন যে না, কাটা অত সোজা না। বাড়িতে গিয়ে প্রভাস মণ্ডলের খোঁজ মেলেনি। স্ত্রীর দাবি, স্বামী কলকাতায় জামা কাপড়ের দোকানে কাজ করেন, কিন্তু স্থানীয়দের দাবি উল্টোটাই। 3 বছর এখানে চলে এসেছে আর কি। আগে কোথায় ছিল? আগে বাংলাদেশে ছিল না, ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি জায়গা করেছে। যেহেতু ব্ল্যাকের কাজ করতো। এখনো নাকি ব্ল্যাকের কাজ করে? এখনো ব্ল্যাকের কাজ করে। ব্যবসা করে, মানে লোকের দোকানে থাকে। কিসের দোকান? সোনার দোকান? না, সোনার দোকান টোকান, কাগজ চোপড়ের দোকানে থাকে। কিন্তু এলাকার মানুষ তো বলছে যে ব্ল্যাক করে। না, ব্ল্যাক করে না। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে ফের যুক্তিযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। এরকম হাজার হাজার মানুষ আছেন যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভোটার তালিকায় নাম তুলে বসে আছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং SIR কে আটকানোর জন্য ওরা যথাসাধ্য চেষ্টা করছে। এর উত্তর নির্বাচন কমিশনার দেবে, তিনি কিভাবে করেছেন এই জালিয়াত ভোটার, কেন তার তৈরি করতে হচ্ছে, আর উনি বাংলাদেশের লোক কেন ভারতে আসলেন তার উত্তর অমিত শাহ দেবে। কখনো নিউটন দাস, কখনো প্রভাস মণ্ডল। 24 পরগনায় সীমান্ত ঘেঁষা এলাকায় ফের বাংলাদেশির খোঁজ। প্রশ্ন উঠছে, সুন্দরবন কি অনুপ্রবেশের সেফ প্যাসেজ হয়ে উঠছে? সীমান্ত পেরিয়ে এপারে এলে ভারতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার গ্যারান্টি পাচ্ছে বাংলাদেশিরা। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখাচ্ছে কারা? প্রশ্ন উঠছেই। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশি হয়েও ভারতীয় পরিচয়পত্র তৈরি করে গাড়ি কিনে লিজের ব্যবসা শুরু করেন শান্তা পাল। 2 বছর ধরে এ বাংলায় নিত্য নতুন ব্যবসার ছক এই বাংলাদেশির। মেডিকেল ভিসায় এদেশে এসে এত নথি তিনি কোথা থেকে পেলেন? কে বা কারা তাকে এই নথিগুলো পেতে বা এই ধরনের কার্যকলাপে সাহায্য করলো? আসুন একবার বিস্তারিতভাবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। বাংলাদেশি শান্তা পালের আরও জালিয়াতির পর্দাফাঁস। মেডিকেল ভিসায় কলকাতা এসে নিত্য নতুন ব্যবসা শুরু করেন শান্তা। পুলিশ সূত্রে খবর, বাবার চিকিৎসা করাতে কলকাতা এসে আধার ভোটার কার্ড তৈরি করে পাকাপাকিভাবে থাকার চেষ্টা শান্তা পালের। গাড়ির পাশাপাশি হোটেল ব্যবসাতেও নামার পরিকল্পনা ছিল বাংলাদেশি শান্তা পালের। বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের থেকে উদ্ধার ভারতীয় আধার কার্ডে পূর্ব বর্ধমানের বরশুল পঞ্চায়েতের গোপালপুরের ঠিকানার উল্লেখ ছিল। 2020 সালে সেই আধার কার্ড ইস্যু হয়। সেই নথি ব্যবহার করেই গাড়ির ব্যবসা করতে চেয়ে বিভিন্ন জায়গায় নথি জমা করেছিল শান্তা। শুধু তাই নয়, হোটেল ব্যবসায় নামার জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও লোনের আবেদন করেছিল বাংলাদেশি শান্তা পাল। তবে পূর্ব বর্ধমানের যে গ্রামের ঠিকানায় শান্তার আধার কার্ড, সেই গ্রামের মানুষ তার নাম কোনোদিন শোনেনি।
নাম বলতে যতগুলো পাড়া আছে, পাড়ার সব মোটামুটি সবাইকেই কম বেশি চিনি, কিন্তু শান্তা পাল বলে ওখানের পাল টাইটের বলে কেউ নেই। আমাদের কাছে যে ভোটার লিস্ট আমাদের থাকে বা আমরা টোটালটাই গোটা গোপালপুর মৌজায় শান্তা পাল বলে কেউ নেই, কেউ থাকেও না। এই নামে কেউ আমাদের এখানে কেউ থাকে না। আমরা ছোটোবেলা থেকেই আছি, নাম শুনিও নি, দেখিও নি। কিন্তু পূর্ব বর্ধমানের ঠিকানায় এত নথি সে পেল কোথা থেকে? কে বা কারা সাহায্য করেছিল তাকে? নিজের কাজের জন্য কি আর কাউকে বাংলাদেশ থেকে বেআইনিভাবে এনেছিলেন এদেশে? যদি তাই হয় তাহলে তারা এখন কোথায়? তদন্তে লালবাজার, TV9 বাংলা। অন্যদিকে রোগী সেজে কলকাতায় বসে চোরাই মোবাইল ফোনের কারবার। এদেশের চুরি যাওয়া মোবাইল পৌঁছে যাচ্ছে কোথায়? হ্যাঁ, বাংলাদেশে। মেডিকেল ভিসায় কলকাতায় এসে কারবার চালানো এমনই একজন বাংলাদেশি এবার পুলিশের জালে। পার্কস্ট্রিট এলাকার একটা গেস্ট হাউস থেকে ওই বাংলাদেশিকে, মানে ওই রাজশাহীর বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যেই। কি করে সে এই জালিয়াতিগুলো চালাতো? ম্যাট্রিমনি সাইট, সেই ম্যাট্রিমনি সাইটের ফাঁদে চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেমে পুলিশ এই বাংলাদেশি যুবকের নাগাল পেয়েছে। শুন দেখি। ম্যাট্রিমনি সাইটে পরিচয়ের পর দেখা করতে গিয়ে সর্বস্ব খুঁড়িয়েছিলেন নিউ ব্যারাকপুরের যুবক। চায়ের সঙ্গে মাদক মিশিয়ে তার মোবাইল ফোন, ওয়ালেট লুট করে পালিয়েছিলেন মহিলা। পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে যায় ওই মহিলা। আপনি এই কাজ কতদিন ধরে করেন? হ্যাঁ, এরকম তো অনেকের কাছে অভিযোগ রয়েছে। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। তদন্তে উঠে এলো কলকাতা থেকে চুরি হওয়া এইসব মোবাইল ফোন চলে যেত বাংলাদেশ। শহরেরই এক গেস্ট হাউসে বসে সেই চোরা কারবার চালাতো এক বাংলাদেশি। পার্কস্ট্রিট এলাকার একটি গেস্ট হাউস থেকে রাজশাহীর বাসিন্দা এম মাহমুদুল হাসানকে পুলিশ গ্রেফতার করে। আমি জানতাম না যে এগুলো চুরির ফোন। তাহলে নিলে কি করে? তুমি জানতে না যখন আননোন ব্যক্তির কাছ থেকে নিয়ে নিচ্ছ মোবাইল? পুরাতন মোবাইল ফোন ওয়েলএক্স থেকে নিয়েছিলাম। পুরাতন মোবাইল ভেবে নিয়েছিলে? আর মোবাইল দিয়ে কি করতে তোমরা? না, কিছুই না। বাংলাদেশে নিয়ে গিয়ে কি করতে? বাংলাদেশে নিয়ে ইউজ করার জন্য নিয়েছিলাম। ইউজ করার তো অনেক মোবাইল নিয়েছো? এর আগে অনেক মোবাইল নিয়ে নাই। ওই দেখা যাচ্ছে মোবাইল তো একবারে একটার বেশি নেওয়াও যায় না। মাহমুদুল হাসান গত 15 জুলাই মার্কুস স্ট্রিটের আর গেস্ট হাউসে উঠেছিলেন। দেখা যাচ্ছে রেজিস্টার খাতায় লেখা রয়েছে বাঘা, রাজশাহী থেকে তার বাসিন্দা, এবং দেখা যাচ্ছে 15 তারিখ রাত 9:30টায় আসে। এইটা হচ্ছে তার পাসপোর্টের জেরক্স কপি, এবং তাতে লেখা রয়েছে পাসপোর্ট নম্বর, কবে এসছে, কবে উঠেছে, তার ফোন নাম্বার, যাবতীয় তথ্য জমা দিয়েছিল এই আর গেস্ট হাউসে। স্যার উনি 15 তারিখে এসেছেন, এই যে 15 তারিখে আমাদের রেজিস্টারে এন্ট্রি করা আছে। ও কি কখনো হাব ভাব দেখে বা কোনো কিছু সন্দেহ হয়েছে? সন্দেহ হয়নি, আসে রুমে যাইতো, আসতো বেরোতো, কোনো ধরনের সন্দেহ হয়নি। ধৃত মাহমুদুল হাসান মেডিকেল ভিসায় কলকাতায় এসেছেন। মার্কুই স্ট্রিটের গেস্ট হাউসে ওঠা আরও এক বাংলাদেশি যুবকের নথিপত্র পুলিশ খতিয়ে দেখছে। এই যুবকের হাব ভাব গতিবিধি যে সন্দেহজনক ছিল সেইটা কিন্তু পুলিশের তরফে উঠে আসছে, এবং পুলিশ একটা বিষয় পরিষ্কার, এই মোবাইলগুলি নিয়ে গিয়ে বাংলাদেশে একাধিক অপরাধ কাজের সঙ্গে যুক্ত হতো। তার সঙ্গে নাশকতামূলক কোনো কার্যকলাপ হতো কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। প্রসেনজিৎ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।